আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বৈরাচারের পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে বলছেন আমিনুল হক। এদিকে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে না। জানাবো অন্তর্বর্তী সরকারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে বলছেন আমির খসরু। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি হোস্টেল করে আবু সাইদের নামকরণ করা হোক বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো আন্দোলনে সাহসী ভূমিকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বৈরাচারের পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে বলছেন আমিনুল হক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, এই নব্য বিএনপি হচ্ছে আওয়ামী লীগ প্রেতাত্মারা। তারা বিভিন্ন জায়গা, দোকানপাট, মার্কেটে গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করার চেষ্টা করছে। যারা এইসব অপকর্মে লিপ্ত রয়েছে, এসব দুষ্কৃতকারীরা দেশের কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তিনি বলেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে আপনারা কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা চায়, দখলদারি করার চেষ্টা করে, সবাই তাকে পুলিশে বা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। আমিনুল হক বলেন, আমরা বাংলাদেশে আর কোনো জুলুম, নিপীড়ন, নির্যাতন ও হত্যা দেখতে চাই না। ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের প্রবাহ দেখেছি, সেটা আর দেখতে চাই না। অবৈধ স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে, দেশে মানুষ আর এই পরিবেশ দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়বে না। বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনে অধীন চলমান ও কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে দায় মুক্তির বিধান নামে পরিচিত এই বিশেষ আইনে ইতিমধ্যে সম্পাদিত চুক্তিগুলো বহাল থাকবে। তবে চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজন হলে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সরকার এসেছে। বর্তমান সরকার কাজে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা দুর্ভোগ আরো বাড়বে। আমরা বাধ্য না হলে মূল্য বৃদ্ধি করব না। প্রয়োজন হলে কমিশন সবার সঙ্গে কথা বলে তার নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। ফাউজুল কবির বলেন, বিশেষ বিধানের অধীনে চলমান সব কার্যক্রম বন্ধ থাকবে। আগে যেসব চুক্তি করা হয়েছে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ যেহেতু চুক্তি হয়ে গেছে, তাই চাইলে তা বাতিল করা যাবে না। এজন্য আইনগত দিক খতিয়ে দেখতে হবে। আইনটি বাতিল করার বিষয়ে তিনি বলেন, এজন্য উপদেষ্টা পরিষদের সঙ্গে কথা বলতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা হবে তাতে জনগণের প্রত্যাশায় প্রতিফলন থাকবে। বিশেষ আইনে যেসব চুক্তি হয়েছে সেগুলো ট্যারিফ নিয়ে প্রশ্ন করেছে। এই বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে দেখা হবে। উপদেষ্টা বলেন, আগের সরকারের সবকিছু বাতিল করতে হবে এমন নয়, সবকিছু পর্যালোচনা করে দেখা হবে। যেসব কাজে ভালো বা বহাল থাকবে, সেসব প্রকল্প অপ্রয়োজনীয় সেগুলো বাদ যাবে। কারণ সরকারের ধারাবাহিকতা তো বজায় রাখতে হবে। যেসব প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফাজল কবির বলেন, সবাইকে তো ঢালাওভাবে বাদ দেওয়া যাবে না। কাজের জন্য লোক লাগবে। কেউ আগে অনিয়ম করলে তাকে একটা সুযোগ দিতে হবে। আমি কর্মকর্তাদের বলে দিয়েছি, আগের মতো নিজেদের মন মতো কাজ করবেন না। আগের মতো নিজেদের মন মতো কাজ করবেন, তা হবে না। এখন ভাবতে হবে কোনো কাজটি করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে, সেভাবে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, আমাদের মূল লক্ষ্য হবে ব্যয় সংকোচন, জনস্বার্থ ও জনপ্রত্যাশা রক্ষা করাই হবে আমাদের মূল কাজ। গ্যাস সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফাউজুল কবির খান বলেন, সামিটের টার্মিনালটি চালুর বিষয়ে নির্দিষ্ট সময় জানতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি। অন্তর্বর্তী সরকারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তো সবাই সমর্থন দিচ্ছি। কারণ এই পরিবর্তনে যেসব মৌলিক কাঠামো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এগুলো তো একটা ট্রাকে আনতে হবে। সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি সামনে কাজগুলো যত দ্রুত সম্ভব তারা তা করতে পারবে। আমির খসরু মাহবুব চৌধুরী বলেন, আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। তারা যে এখনো বেঁচে আছে, এটা আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল, কঠিন সময় যাচ্ছে। তাদের পরিবারের কার্যক্রম সব বন্ধ। ওরা তো
সবাই এখন বিচারের অপেক্ষায় আছে। আমরা রাজনৈতিক জীবনে মনে হয় না বাংলাদেশের ইতিহাসের এই ধরনের নির্বিচার গুলি করে হত্যাকাণ্ড চলেছে। এই আহত লোকগুলো যারা আছে তারা এখন আল্লাহর রহমতে বেঁচে আছে। এদের বাকি জীবন কিভাবে কাটবে এটাও একটা বিষয় আছে। তাদের অনেকে ভালো করে হাঁটাচলা করতে পারবে না। স্বাভাবিক জীবন যাপনও করতে পারবে না। সুতরাং এরা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করার অবস্থা তাদের থাকবে না। তিনি বলেন, আন্দোলনে অনেক অন্ধ হয়ে গেছে, অনেকের পা চলে গেছে, আবার অনেকের পা থেকেও সেটি অবশ হয়ে গেছে। তারা হাঁটাচলা করতে পারবে না। এমন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে এদের পুনর্বাসনের ব্যাপার আছে। আর জাতিরও তো পুনর্বাসনের ব্যাপার আছে। যে অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি এরকম কিছু আমরা কোনোদিন দেখিনি। এতে ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে তবে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। এর আগে দুপুরে নগরীর প্রবর্তকের ইসকন মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শনে গিয়ে খসরু বলেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন বিএনপি সংখ্যালঘু বলে কোনো বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের সংবিধানে সবাইকে বাংলাদেশী নাগরিক হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। বাংলাদেশের সীমান্তের মধ্যে যারা বসবাস করে তাদের সবাইকে সমানভাবে দেখতে হবে। এটা নিশ্চিত করা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয়, যারা রাজনীতি সমাজনীতি করে তাদের সবার। আমি এখান থেকে বলবো, চট্টগ্রামে যদি কোনো হিন্দু মন্দিরে আক্রমণ হয় এটা দায় আমাদেরকে নিতে হবে। এই দায় কিন্তু এড়ানো যাবে না। আমরা জানা মতে চট্টগ্রাম মহানগরীতে কোনো মন্দিরে হামলা বা আক্রমণ হয়নি। আমি ঢাকা থেকে আমাদের নেতৃত্ববৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছি। সবসময় মন্দিরের বিষয়ে আমি খোঁজ-খবর নিয়েছি। কমিটি করা হয়েছে, তারা আমাকে ছবিও পাঠিয়েছে। আমি সেখানে থেকে মনিটরিং করেছি। তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম 65% মানুষ 25 বছরের নিচে। বর্তমানে এরা কিন্তু দুনিয়াদারিতে বুঝে এবং জানে। সবার হাতে হাতে এখন একটা করে মোবাইল ফোন রয়েছে। সবাই সারা দুনিয়া দেখতেছে এখন। এর মধ্যে আমি এখানে বক্তব্য রাখছি। একই সময়ে দুনিয়াতে আরো 50 থেকে 100টা বক্তব্য চলছে। আমার বক্তব্য ভালো না লাগলে 2 মিনিট পর সুইচ অফ করে আরেক দিকে চলে যাবে। মানুষকে আর বোকা বানানোর সময় নাই। সবকিছু বিশ্ব দেখেছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি হোস্টেল করে আবু সাইদের নামকরণ করা হোক, বলছেন ফারুক। ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশ চলবে না, এই দাবি করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কোনো দেশের মুখাপেক্ষী আমরা নই। ভারতকে বলতে চাই, আমরা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে অনুরোধ জানাবো, স্বাধীন দেশের প্রতি সম্মান দেখান। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চান ফারুক। তিনি বলেন, যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক জনপথে বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি, সেসব অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছেন, অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন। 7 জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে 300 এমপির বাসায় হাজার কোটি টাকার ডলার পাবেন। তল্লাশি করেন, তদন্ত শুরু করেন, সব বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। আওয়ামী লীগ সরকারের হাতে নির্মমভাবে নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে জয়নুল আবেদীন ফারুক বলেন, জীবনের বিনিময়ে হলেও 16 বছর অত্যাচারের শিকার হয়েছি, আর অত্যাচারী হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমরা ভোট আমি দেব। এ অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর কাউকে রাস্তায় আসতে হবে না। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুর সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দকৃত বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়ে সাবেক বিরোধী দলের প্রধান হুইপ বলেন, আমরা বলতে চাই, খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছে ক্যান্টনমেন্ট, যেদিন আমাদেরকে ঢুকতে দেয়নি, ম্যাডামকে খালি হাতে সরকার বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা বের করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশে এখন জনগণের অন্তর্বর্তী সরকারের কাছে জনতার দাবি, ধানমন্ডির 32 নম্বর বাড়িটি 10 তলা ভবন তৈরি করে ঢাকা কলেজে হোস্টেল তৈরি করে আবু সাইদের নামে নামকরণ করা হোক। আন্দোলনে সাহসী ভূমিকার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে রোববার 18 আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সহপাঠীদের হারানোর বেদনার সঙ্গে করেই শ্রেণীকক্ষে ফিরেছেন। আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা তার জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে উল্লেখ করে তারেক রহমান যোগ করেন, আমি আপনাদের আবেগ এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত, যা একটি নতুন বাংলাদেশে গঠনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। আন্দোলনের পর শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা এবং দেয়াল লিখনের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে বিএনপি সামাজিক, পরিবেশগত এবং কল্যাণগত কর্মকাণ্ডে দেশের তরুণদের সঙ্গে মিলেমিশে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। চলুন সবাই মিলে সহিংস এবং প্রগতিশীল এক বাংলাদেশ গড়ার চেষ্টা করি, সেখানে রাজনৈতিক পরিচয়, ধর্ম এবং সম্পর্কের ঊর্ধ্বে উঠে সবাই সমান সুযোগ, মর্যাদা এবং বিচার পাবেন, যোগ করেন তারেক রহমান।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।